পড়াবো সেটা হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, হ্যাঁ। আচ্ছা, বোন ম্যারোতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আসলে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা কি ধরনের সেল পাবো? হ্যালো স্যার, মেগালোব্লাস্ট। আচ্ছা, পেরিফেরাল ব্লাড ফিল্মে পাবো ম্যাক্রোসাইটস, আর বোন ম্যারোতে পাবো মেগালোব্লাস্ট। এই কথাটা কিন্তু তোমরা সবাই ভুল করো, ঠিক আছে? ম্যাক্রোসাইট, পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো যে ম্যাক্রোসাইটস, আর বোন ম্যারো তো মেগালোব্লাস্ট। তো আমরা তো প্রথমে বোন ম্যারো করবো না, আমরা করব পেরিফেরাল ব্লাড ফিল্ম। পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি কারোর ম্যাক্রোসাইট থাকে তাহলে আমরা তখন মনে করতে পারি যে এই পেশেন্টের ম্যাক্রোসাইটোসিসের কারণগুলো কি কি। তোমরা কি কেউ বলতে পারবা যে পেরিফেরাল ব্লাড ফিল্মে ম্যাক্রোসাইটের কারণ কি? কেউ কি বলতে পারবে ম্যাক্রোসাইটের কারণ কি? স্যার, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অর ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। গুড, একটা হচ্ছে যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি উইথ ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। দেন আর কেউ কিছু বলতে পারবে? আচ্ছা, আমি একটু বলি। হিমোলাইসিসে হতে পারে। আচ্ছা, আমি একটু বলে দিই। সেটা হচ্ছে যখন আরবিসি গুলো ম্যাচিউর হয়, তখন যখন ম্যাচিউর হতে থাকে, ইনিশিয়াল সেলগুলো বড় থাকে না পরের সেল, যেগুলো ম্যাচিউর সেলগুলো বড় থাকে? তোমরা কি জানো? ইনিশিয়াল সেলগুলো বড় থাকে, ইম্যাচিউর সেলগুলো বড় থাকে, যখন ম্যাচিউর হয়ে যায় সেলগুলো ছোট থাকে, ঠিক না? আচ্ছা, এই জিনিসটা একটু মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে পেরিফেরাল, আমাদের তো আসলে আমরা প্রথমেই যখন একটা এনিমিয়া চিন্তা করব, আমি তোমাদেরকে বলেছি যে যদি কোনো পেশেন্টের এনিমিয়া থাকে তাহলে আমি ক্লিনিক্যালি দেখবো এবং হিমোগ্লোবিন পার্সেন্টেজ লো, এটা দেখে আমি বুঝবো যে পেশেন্টের এনিমিয়া আছে। যদি পেশেন্টের এনিমিয়া থাকে তাহলে আমাদের পেরিফেরাল ব্লাড ফিল্ম মাস্ট। পেরিফেরাল ব্লাড ফিল্ম করার পরে আমাকে বলে দিবে যে এটা কি টাইপের এনিমিয়া, ওয়েদার ইট ইজ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া, ওয়েদার ইজ ম্যাক্রোসাইটিক এনিমিয়া, or whether it is normocytic normocromic anemia. তো যদি আমাকে বলা যায় যে পেরিফেরাল ব্লাড ফিল্মে ম্যাক্রোসাইট আছে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে যে এই ম্যাক্রোসাইটটা কেন হলো। তাহলে ম্যাক্রোসাইটসটা হয় হলো কিছু কিছু কারণে। সেটা হচ্ছে একটা কারণ তোমরা বলেছো যে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আরেকজন বলছে ফলেট ডেফিসিয়েন্সি, আরেকজন বলছে যে অ্যাকুট হ্যামোরেজ হেমোলাইসিস। অ্যাকুট হ্যামোরেজ এবং হেমোলাইসিস যেটা হয় সেটা হচ্ছে আমার বডিতে হঠাৎ করে হ্যামোরেজ হলো, হঠাৎ করে হেমোলাইসিস হচ্ছে, প্যাসিভ হেমোলাইসিস হচ্ছে। তাহলে যেটা হয় যে আমার বডি সবসময়, আমাদের সবসময় বডি সবসময় একটা অ্যাডভার্স সিচুয়েশনে সবসময় এটাকে কি করে কম্পেনসেট করার চেষ্টা করে। তো যখন এটাকে কম্পেনসেট করতে চেষ্টা করবে তখন বোন ম্যারো থেকে বেশি বেশি সেলগুলো ম্যাচুর হতে কিছুটা সময় লাগে, কিন্তু এনিমিয়া কারেকশন করার জন্য তার বেশি বেশি ইম্যাচুর সেলগুলো তখন ব্লাডে চলে আসবে, ম্যাচুর হওয়ার সময় পাবে না, সে ওটাকে এনিমিয়াটাকে কারেকশন করার জন্য ইম্যাচুর সেলগুলো ব্লাডে চলে আসবে। তো ইম্যাচুর সেলগুলো যেহেতু বড় থাকে এই জন্য সেগুলো বড় দেখায়। তাহলে একটা ছেলে বলেছে যে অ্যাকুট হ্যামোরেজ অথবা অ্যাকুট হ্যামোলাইসিস হয়, তাহলে আমরা ম্যাক্রোসাইট পেতে পারি। আর কিসে পেতে পারি? স্যার, প্রেগন্যান্সিতে। প্রেগন্যান্সিতে পেতে পারি এক, আরেকটা পেতে পারি হাইপোথাইরয়েডিজমে পেতে পারি, লিভার ডিজিজে পেতে পারি, ঠিক আছে? কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি? এই সমস্ত ডিজিজে ম্যাক্রোসাইট পাওয়া যায়। কিন্তু এই যে অ্যাকুট হ্যামোরেজ, অ্যাকুট হ্যামোলাইসিস, দেন তোমার কি জানি বললাম, হাইপোথাইরয়েডিজম, অ্যালকোহলিজমও পাওয়া যায়। অ্যালকোহলিজম, এই সমস্ত প্রেগন্যান্সি, এই সমস্ত জায়গায় বোন ম্যারোতে কিন্তু মেগালোব্লাস্ট পাওয়া যাবে না। বোন ম্যারো ইজ নর্মাল, বাট পেরিফেরাল ব্লাডে ম্যাক্রোসাইট পাওয়া যাবে, ঠিক আছে? কিন্তু বোন ম্যারোতে মেগালোব্লাস্ট এবং পেরিফেরাল ব্লাডে ম্যাক্রোসাইট তোমরা সাধারণত তিনটা কন্ডিশনে পাওয়া যায়। সেই তিনটা কন্ডিশনস কি? একটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, আরেকটা হলো ফলেট ডেফিসিয়েন্সি, অ্যানাদার ইজ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। এই তিনটাতে বোন ম্যারোতে মেগালোব্লাস্ট পাবা আর পেরিফেরাল ব্লাডেও ম্যাক্রোসাইট পাবা। কিন্তু আদার কন্ডিশনস লাইক হাইপোথাইরয়েডিজম, লাইক অ্যালকোহলিজম, অ্যাকুট হ্যামোরেজ,
অ্যাকুট হেমোলাইসিস, সেই সমস্ত জায়গায় তুমি বোন ম্যারোতে মেগালোব্লাস্ট পাবা না। ঠিক আছে? তাহলে আমরা যদি ম্যাক্রোসাইটের কারণ ধরি, তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, মেগালোব্লাস্ট উইথ ম্যাক্রোসাইটোসিস আর ম্যাক্রোসাইট উইথাউট মেগালোব্লাস্ট। ঠিক আছে, মনে থাকবে? বুঝতে পেরেছো কথাগুলো? আচ্ছা, ঠিক আছে। তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া বললে আমরা কি ধরবো তাহলে? তিনটা জিনিস। একটা হলো ম্যাক্রোসাইট, একটা হলো যে ভিটামিন বি12, ফলেট এবং মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। তাহলে মেগালোব্লাস্টিক এনিমিয়া প্রমাণ করতে হলে শুধু পেরিফেরাল ব্লাডে ম্যাক্রোসাইট পাইলেই হবে না, আমাকে বোন ম্যারোতে মেগালোব্লাস্ট পেতে হবে, নাকি? আচ্ছা, মনে থাকবে, অল ম্যাক্রোসাইটিক এনিমিয়া আর মেগালোব্লাস্টিক এনিমিয়া। না, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, তাহলে আমি যখন একটা পেশেন্টের এনিমিয়া ইভালুয়েট করবো, প্রথমত পেরিফেরাল ব্লাড ফিল্ম করবো। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমি ম্যাক্রোসাইট পাবো, দেন ম্যাক্রোসাইটের কারণ খুঁজতে গিয়ে তখন আমাকে আমি কি কারণে সেটা আমি দেখবো। ঠিক আছে, তাহলে আমার আজকের টপিক হচ্ছে যে এই ম্যাক্রোসাইটিক এনিমিয়া ইজ ডিউ টু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, যেটা অল মেগালোব্লাস্টিক এনিমিয়াও করে। ঠিক আছে, এই তাহলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি এবং ফলেট ডেফিসিয়েন্সি দুটোই পড়িয়ে দেবো আজকে। তাহলে ভিটামিন বি12 কোন কোন খাবারে থাকে বলতে পারবে কেউ? মিট, স্যার Sir, লিভার, fish, মিট, egg, milk, meat. এগুলোর মধ্যে থাকে। ঠিক আছে, এগুলোর মধ্যে মেইনলি থাকে। হ্যাঁ, আচ্ছা, আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট কত? 1 মাইক্রোগ্রাম। 1 মাইক্রোগ্রামের বেশি আমাদের লাগে না। ঠিক আছে, ডেইলি রিকোয়ারমেন্ট 1 মাইক্রোগ্রাম। ঠিক আছে, মানে 1 মাইক্রোগ্রাম আমাদের হলেই আমাদের হয়ে যায়। আচ্ছা, আর এই এই ভিটামিন বি12টা এই কোথায় 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 স্টোর থাকে জানো? কোথায় স্টোর লিভারে থাকে? থাকে স্যার। লিভারে। লিভারে স্যার। লিভারে কিন্তু অনেক ভিটামিন বি12 থাকে। অর্থাৎ শুধু আমাদের একটু, মানে আমার যদি ডায়েটারি ডেফিসিয়েন্সিও হয় ভিটামিন বি12, মিনিমাম 2 থেকে 3 বছর লেগে যায় তার ওই ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে। আমার কথা বুঝতে পেরেছো? অনেক পরিমাণ ভিটামিন, কারণ আমাদের রিকোয়ারমেন্ট অল্প, মাত্র 1 মাইক্রোগ্রাম, কিন্তু লিভারে অনেক বেশি এটা স্টোরেজ থাকে। অর্থাৎ ওই স্টোরেজটা শেষ হতে অনেক সময় লাগে। মিনিমাম আমার যদি এখন যা ভিটামিন বি12 আছে লিভারে, আমি যদি এখন থেকে ভিটামিন বি12 না খাই, তাহলে আমার 2 থেকে 3 বছর লেগে যাবে সেই স্টোরেজটা পূরণ, মানে খালি হতে। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ভিটামিন বি12টা খাওয়ার পরে আমি একটু কারণগুলো বলার আগে ভিটামিন বি12টা অ্যাবজর্পশন কিভাবে হয় সেটা একটু সংক্ষেপে বলে নিই। হ্যাঁ, আচ্ছা, ভিটামিন বি12 আমি খাবারটা খেলাম, খাওয়ার পরে স্টমাকে চলে যায়, চলে যাওয়ার পর ওখান থেকে ভিটামিন বি12 রিলিজ হয়। রিলিজ হওয়ার পরে একটা আর ফ্যাক্টর থাকে, আর ফ্যাক্টর, তোমাদের এগুলো কিচ্ছু মুখস্থ করার দরকার নাই, শুধু শুনে রাখো। শুনে রাখতেছো এই কারণে বলতেছি, কারণ এই জিনিসগুলো একটু জানলে বা বুঝলে তোমার মানে এটা কি, কোথায় কি কারণে ডেফিসিয়েন্সি হয় সেই জিনিসটা তোমাদের বুঝতে সুবিধা হবে এই জন্য। বাট তোমরা কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না এটা। ঠিক আছে, মুখস্থ করার কোনো দরকার নাই, পরীক্ষা জীবনেও ধরবে না এগুলো। ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে ভিটামিন বি12 আমি খেলাম, কন্টেনিং ফুড খেলাম, সেটা আমার স্টোমাকে গিয়ে সেই ভিটামিন বি12 রিলিজ হলো। রিলিজ হওয়ার পরে সেটা একটা আর ফ্যাক্টর আছে। আর ফ্যাক্টরটা একটা ফ্যাক্টর যেটা আমার স্যালাইভা থেকে রিলিজ, স্যালাইভার সাথে আমার স্যালাইভা থেকে রিলিজ হয়, কিন্তু কিন্তু ওটা ওই খাবারের সাথে মিশে গিয়ে গিয়ে স্টোমাকে যায়। যখন ভিটামিন বি12 ওই খাবার থেকে স্টোমাকে রিলিজ হয়, তখন সেটা ওই অ্যাসিডিক মিডিয়াতে ওই আর ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। ঠিক আছে, আর ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। আচ্ছা, বাইন্ড করে ভিটামিন বি12 আর ফ্যাক্টর একটা কমপ্লেক্স তৈরি করে। তারপরে এই কমপ্লেক্স তৈরি করে। আর তোমরা সবাই জানো যে গ্যাস্ট্রিক মিউকোজাতে এক ধরনের সেল থাকে, সেটা প্যারাইটাল সেল, তোমরা জানো না? এবং সেই প্যারাইটাল সেল থেকে হাইড্রোজেন আয়ন রিলিজ হয় এবং পাশাপাশি কি রিলিজ হয়? ইন্ট্রিনসিক ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টেনসিভ ফ্যাক্টর রিলিজ হয়। তাহলে ওই স্টোমাকের মধ্যে ইন্টেনসিভ ফ্যাক্টর রিলিজ হলো। ওই ইন্টেনসিভ ফ্যাক্টরটা কিন্তু তোমার ওই স্টোমাকের মধ্যে ভিটামিন বি12 এর সাথে বাইন্ড করে না।
ভিটামিন বি12 এর সাথে অ্যাসিডিক মিডিয়াতে কে বাইন্ড করে? আর ফ্যাক্টর, আর ফ্যাক্টরটা বাইন্ড করে থাকে। আচ্ছা, এই আর ফ্যাক্টর এবং ভিটামিন বি12 কমপ্লেক্স এবং ইন্ট্রিনসিক ফ্যাক্টর তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। নিচের দিকে নেমে যখন স্মল ইন্টেস্টাইনে আসে তখন সে স্মল ইন্টেস্টাইন মানে কি জেজুনাম বা ডিউডেনাম থেকে আসে, তখন সে যখন অ্যালকালাইন মিডিয়াতে আসে, অ্যালকালাইন অ্যাসিডিক মিডিয়া হয়। অ্যালকালাইন মিডিয়া কেন হয় কেউ বলতে পারবে? পরের দিকে ডিউডেনামে সে অ্যালকালাইন কেন হয়? অ্যাসিডিকটা স্যার বাইল সল্ট স্যার বাইলের জন্য। শুধু বাইল না, অ্যাসিডিক হয় অ্যালকালাইনের প্যানক্রিয়াস থেকে। প্যানক্রিয়াস থেকে অ্যালকালাইন জুস চলে আসে, প্যানক্রিয়াস থেকে অ্যালকালাইন জুস চলে আসে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার বোথ অ্যালকালাইন জুস চলে আসে। ওই অ্যালকালাইন জুসটা যখন চলে আসে এবং বাইল এবং অ্যালকালাইন ওই দুটার প্রভাবে যখন অ্যালকালাইন জুস আসে তখন ওই আর ফ্যাক্টরটা রিলিজ হয়ে যায়। কিসের থেকে? ওটা তো অ্যাসিডিক মিডিয়ার সাথে বাইন্ড করতো। যদি এখন অ্যালকালাইন মিডিয়া হয়ে গেছে তাহলে আর ফ্যাক্টর আর ভিটামিন বি12 এর সাথে আর থাকবে না, তখন সে আর ফ্যাক্টরটা ভিটামিন বি12 থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গিয়ে তারপর সে কার সাথে বাইন্ড করবে? ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে ভিটামিন বি12 বাইন্ড করবে। ঠিক আছে, তাহলে ভিটামিন বি12 দুটো জিনিসের সাথে বাইন্ড করে, একটা আর ফ্যাক্টরের সাথে বাইন্ড করে আর একটা ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। আর ফ্যাক্টরটা কোথা থেকে আসে? আর ফ্যাক্টরটা আসে স্যালাইভা থেকে। স্যালাইভা থেকে আসে, সেটা কিন্তু ওই আমি যখন খাবারটা খেলাম ওই স্যালাইভা যখন মুখের মধ্যে তখন কিন্তু সেটা বাইন্ড করে না। যখন স্টোমাকে চলে যায়, যখন স্টোমাকে ভিটামিন বি12টা রিলিজ হয়, অ্যাসিডিক মিডিয়াতে আর ফ্যাক্টরের সাথে ভিটামিন বি12 বাইন্ড করে থাকে। যখন এই ভিটামিন বি12 এবং আর ফ্যাক্টর কমপ্লেক্স এবং স্টোমাকে যে ইন্টেনসিক ফ্যাক্টর থাকে সেটাও রিলিজ হয় প্যারাটাল সেল থেকে, তখন ভিটামিন বি12 আর ফ্যাক্টর কমপ্লেক্স এবং ইন্টেনসিক ফ্যাক্টর মিলে নিচের দিকে নামতে থাকে। নেমে যখন ডিউডেনামে যখন প্যানক্রিয়াটিক ডাক্টটা ডিউডেনামে ওপেন করে, তারপরে যখন আমাদের এই খাবারগুলো যখন অ্যালকালাইন হয়ে যায় তখন আর ফ্যাক্টরটা ভিটামিন বি12 থেকে ছুটে যায়, ছুটে গিয়ে ওই ভিটামিন বি12 এর সাথে ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা বাইন্ড করলে তখন এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর এবং ভিটামিন বি12 এই কমপ্লেক্সটা চলে যায় টার্মিনাল আইলিয়াম। এই টার্মিনাল আইলিয়ামে যাওয়ার পরে এই টার্মিনাল আইলিয়ামে তখন এই ভিটামিন বি12টা ক্যারি করে, ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা ভিটামিন বি12 কে মিউকোজাতে নিয়ে যায় এবং তখন রিলিজ হয়ে যায় এবং ভিটামিন বি12 অ্যাবজর্ব হয়ে যায়। ভিটামিন বি12 যখন অ্যাবজর্ব হয় সেলের মধ্যে, তখন এই সেল থেকে যখন ব্লাডে চলে যায় তখন ব্লাডে ট্রান্সকোবলামিন নামে একটা এনজাইম আছে, ক্যারিং প্রোটিন আছে, সেই ট্রান্সকোবলামিনের সাথে বাইন্ড করে সারা দেহে চলে যায়। বুঝতে পারো নাই না? কঠিন লাগছে? হ্যালো, আচ্ছা, তা আমি কি আবার বলবো একটু? আচ্ছা আচ্ছা, তাহলে আমি বললাম কি, আমরা খাবার সাথে ভিটামিন বি12 খেলাম, আর স্যালাইভার তো অনেকগুলো কম্পোনেন্ট আছে, ঠিক না? স্যালাইভার অনেকগুলো কম্পোনেন্টের মধ্যে একটা কম্পোনেন্ট থাকে আর ফ্যাক্টর। এগুলো সবগুলো স্টোমাকে যায়। স্টোমাকে যখন ভিটামিন বি12 রিলিজ হয় তখন অ্যাসিডিক মিডিয়াতে ওই ভিটামিন বি12 এর সাথে আর ফ্যাক্টরটা বাইন্ড হয়ে থাকে এবং সাথে পাশাপাশি যে স্টোমাকের মধ্যে প্যারাটাল সেল থাকে সেখানে হাইড্রোজেন আয়ন ও সি রিলিজ হয় এবং পাশাপাশি ইন্ট্রিনসিক ফ্যাক্টরও রিলিজ হয়। ঠিক আছে, রিলিজ হওয়ার পরে ওই ওই তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টরটা এবং ভিটামিন বি এবং আর কমপ্লেক্স এই দুটো আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকে। নেমে যখন অ্যালকালাইন জুসের সাথে মিশে যখন মিডিয়াটা যখন খাবারটা অ্যালকালাইন হয়ে যায় তখন এই আর ফ্যাক্টরটা রিলিজ হয়ে যায় ফ্রম ভিটামিন বি12, তখন সেটা অ্যালকালাইন মিডিয়াতে ইন্টেনসিভ ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। এই ইন্টেনসিভ ফ্যাক্টর এবং ভিটামিন বি12 কমপ্লেক্স তখন টার্মিনাল আইলিয়ামে যাবে, টার্মিনাল আইলিয়ামে গিয়ে ওই ভিটামিন বি12টাকে ইন্টেনসিভ ফ্যাক্টর ক্যারি করে মিউকোজাতে নিয়ে যাবে, মিউকোজা সাস দিয়ে অ্যাবজর্ব হবে, অ্যাবজর্ব হওয়ার পর তখন ব্লাডে যাবে, ব্লাডে যাওয়ার পরে এটা ট্রান্সকোবলামিন নামক একটা প্রোটিন দিয়ে সারা শরীরে ক্যারি হবে। এখন স্বভাবতই আমি যদি তোমাদেরকে কিছু প্রশ্ন করি যে তোমাদের কাছে কি কি কারণে মনে হচ্ছে ভিটামিন বি12 অ্যাবজর্পশন বা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, কে কে বলতে পারবে দুই একটা বুদ্ধি করে?
এখানে কি কি ফ্যাক্টর কিভাবে কাজ করে কেউ বলতে পারবে? Crohn's disease, স্যার আর বাইন্ডার গ্যাস্ট্রেক্টমি না যদি করা থাকলে হয় প্রথম হচ্ছে ডায়েটের ডেফিসিয়েন্সি। আমি যদি ভিটামিন B12 কন্টেনিং ফুডই না খেলাম তাহলে কিভাবে কি হবে? ইজন্ট ইট? জি স্যার। আমি যে ভিটামিন কন্টেনিং ফুডই খেলাম না তাহলে তার আর ফ্যাক্টর থাকলেও কি না থাকলেও কি ইন্টেন্সিভ ফ্যাক্টর থাকলেও কি না থাকলেও কি, তাহলে ফার্স্ট অফ অল ডায়েটারি ডেফিসিয়েন্সি, ইজন্ট ইট? স্যার। ফার্স্ট অফ অল ডায়েটারি ডেফিসিয়েন্সি 1, মানে স্টিক ভ্যাগান যারা তাদের সেটা হয় স্টিক ভ্যাগানস। হ্যাঁ, অনেক আমাদের এখানে কিছু রিচুয়াল ব্যাপার থাকে, বিশেষ করে হিন্দুদের মধ্যে একটু রিচুয়াল থাকে। অনেকেই আছে যে ওরা শুধু ভেজিটেরিয়ান, ওরা ইয়ে খায় না, মানে মিট বা এরকম মিট কন্টেনিং কোনো ফুড খায় না। বুঝতে পারছেন আমি কি বলছি? স্টিক ভ্যাগান যারা তাদের এই সমস্যাটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমি ডায়েট কন্টেনিং ভিটামিন B12 যদি আমার যদি ভিটামিন B12 ডেফিসিয়েন্ট ফুড থাকে তাহলে আমার একটা ডেফিসিয়েন্সি হবে 1। সেকেন্ড, গ্যাস্ট্রিক ফ্যাক্টর। আমার কাছে মনে হচ্ছে যে অ্যাসিডিক মিডিয়া, না অ্যাসিডিক মিডিয়া বা গ্যাস্ট্রিকের মধ্যে কোনো সমস্যা থাকলে, স্টোমাকের মধ্যে কোনো সমস্যা থাকলে হতে পারে না? স্টোমাকে যদি অ্যাসিডিক মিডিয়া না পাই তাহলে আমাদের স্টোমাকের মধ্যে স্টোমাকের অ্যাসিডিক মিডিয়াটাকে বন্ধ করতে হলে কি করতে হবে? প্যারাইটাল সেলটাকে আমাকে নষ্ট করে দিতে হবে নাকি? ইন্টেন্সিভ ফ্যাক্টর গুলো রিলিজ হয় কোনখান থেকে? প্যারাইটাল সেল থেকে স্যার। প্যারাইটাল সেলগুলোকে আমি নষ্ট করে দিই না? হ্যাঁ, নষ্ট কিভাবে করতে পারি? একটা হলো ওইটার এগেইনস্টে যদি অ্যান্টিবডি তৈরি করে দিই। হ্যাঁ pernicious anemia. হ্যাঁ, ওইটার এগেইনস্টে যদি আমি অ্যান্টিবডি তৈরি করে দিই তাহলে হবে না? জি স্যার। দিস ইজ পার্নিশিয়াস অ্যানিমিয়া, দিস ইজ কল্ড পার্নিশিয়াস অ্যানিমিয়া। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আরেকটা যদি আমি মনে করি যে আমি প্রচুর ভিটামিন B12 কন্টেনিং ফুড খাচ্ছি, কিন্তু আমার যে পরিমাণে ইন্টেন্সিভ ফ্যাক্টর দরকার সেই পরিমাণে ইন্টেন্সিভ ফ্যাক্টর তৈরি হচ্ছে না, ডিউ টু আমার কোনো কারণে স্টোমাক অপারেশন করে অর্ধেক ফেলে দিয়েছি, তাহলে আমার ইন্টেন্সিভ ফ্যাক্টর কমে যাবে না? জি স্যার। কমে যাবে না? তাহলে গ্যাস্ট্রেক্টমি একটা কারণ নাকি? অনেক সময় গ্যাস্ট্রেক্টমি করতে হয় না আমাদের? জি স্যার। হয় না, তাহলে সার্জারি গ্যাস্ট্রেক্টমি নাকি? তাহলে একটা কি কি পেলাম আমাদের? তিনটে কারণ পেলাম। একটা হলো ডায়েটারি ডেফিসিয়েন্সি পেলাম, আর একটা কি পেলাম? পার্নিশিয়াস অ্যানিমিয়া, যেটা হলো অটো ইমিউন মেডিয়েটেড, যেটা কি হচ্ছে আমার বডির সেলের এগেইনস্টে আমি নিজে অ্যান্টিবডি তৈরি করছি, মোস্ট লাইকলি কোনটা? প্যারাইটাল সেলের এগেইনস্টে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যে আমি স্টোমাকটাকে কেটে ফেলে দিলাম, তাহলে আমার প্যারাইটাল সেলগুলো কমে যাবে না? তাহলে আমার ইন্টেন্সিভ ফ্যাক্টর কমে যাবে, তাহলে আমার এটা একটা হতে পারে। তাহলে গ্যাস্ট্রিকটমি একটা কারণ। আর কি কারণে হতে পারে? প্রোটোজোয়া। ইন্টেন্সিভ ফ্যাক্টর যে বাইন্ড করবে, কার সাথে বাইন্ড করবে? ভিটামিন B12 এর সাথে। কি লাগে, কোন মিডিয়া লাগবে বাইন্ড করতে হলে? অ্যালকালাইন মিডিয়া। অ্যালকালাইন। যদি আমার এই অ্যালকালাইন মিডিয়ার জন্য রোল প্লে করে কে? স্মল ইন্টেস্টাইন। বাইল এন্ড প্যানক্রিয়াটিক জুস। তাহলে আমার কোনো কারণে যদি প্যানক্রিয়াসে কোনো ডিজিজ থাকে, প্যানক্রিয়াসে যদি কোনো ডিজিজ থাকে তাহলে কি আমার অ্যালকালাইন মিডিয়া হবে ইন্টেন্সিভ ফ্যাক্টর বাইন্ড করতে পারবে? তাহলে প্যানক্রিয়াটিক ডিজিজ, ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেন আমার হলো কিন্তু স্মল ইন্টেস্টাইনে ওই, আচ্ছা তারপরে না, ঠিক আছে, আমার স্মল ওইটাও ঠিক আছে, নিচের দিকে নামতেছে নেমে তারপর আবার টার্মিনাল অ্যালিয়ামে গেলাম। এখন টার্মিনাল অ্যাবজর্পশন হবে। এখন টার্মিনাল অ্যালিয়ামে যদি কোনো ডিজিজ থাকে, যদি আমার টার্মিনাল অ্যালিয়ামে টিবি হয় না? টিবির প্রাইমারি সাইট কোথায় জানো? পড়িয়েছে কখনো? টিবির প্রাইমারি সাইট কোথায়? এটা কি কেউ কি আমাকে অ্যান্সার শোনালো নাকি করে ঘেউ? স্যার প্রাইমারি সাইট হচ্ছে লাং, আর সেকেন্ডারি সাইটের মধ্যে স্যার ইন্টেস্টাইন। সেকেন্ডারি সাইট বলে কোনো কথা নেই, প্রাইমারি সাইট সেগুলো। প্রাইমারি সাইট হচ্ছে স্মল ইন্টেস্টাইনের মধ্যে টার্মিনাল অ্যালিয়াম, ঠিক আছে। তারপরে লাংস, তারপরে হচ্ছে কি টার্মিনাল অ্যালিয়াম, স্কিনও আছে। তাহলে প্রাইমারি সাইটের মধ্যে কি হলো? আর লিম্ফ নোডস, এগুলো হলো টিবির প্রাইমারি সাইট, ঠিক আছে। তাহলে প্রাইমারি সাইটের মধ্যে হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন, যদি স্মল ইন্টেস্টাইন টিবি হয়, যদি টার্মিনাল অ্যালিয়ামে টিবি হয়, যদি টার্মিনাল অ্যালিয়াম কেটে ফেলে দিই কোনো কারণে, অনেক সময় কেটে ফেলতে হয়,
যেমন তোমার এন্টেরিক ফিভারে পারফোরেশন অনেক সময় কেটে ফেলতে হয় বা নানা কারণে কাটতে হয়। তাহলে তাহলে আমার কি হতে পারে? ডেফিসিয়েন্সি হবে না? স্যার ভিটামিন বি12 তো শুধু অ্যাবজর্পশন। আমাদের মেইনলি খাবার দাবার গুলো অ্যাবজর্পশন হয় কোথায় বলো তো? মেইনলি যে আমাদের গ্লুকোজ, তারপরে অ্যামাইনো অ্যাসিডস, ভিটামিনস, মিনারেলস, এগুলো মেইনলি কোথায় অ্যাবজর্পশন হয় মেইনলি? আইলিয়াম স্যার না, ভুল কথা। Small কোথায় বেশি? intestine, sir. স্মল টেস্ট না পুরোটাই। মেইনলি অ্যাবজর্পশন হয় কোথায়? ডিউডেনাম এবং জেজুনামে অ্যাবজর্পশন হয়ে যায়। বুঝতে পেরেছো? ডিউডেনাম এবং জেজুনাম। স্মল টেস্টাইনের 3টা পার্ট নাকি? ডিউডেনাম, জেজুনাম আর আইলিয়াম নাকি? এগুলো ম্যাক্সিমাম অ্যাবজর্পশন হয়ে যায় জেজুনামের মধ্যে। জেজুনামের 2/3 এর মধ্যেই পুরো সবকিছু অ্যাবজর্পশন হয়ে যায়। এই প্রোটিন, ফ্যাট, গ্লুকোজ, ভিটামিন সবগুলো মোটামুটি অ্যাবজর্পশন হয়ে যায়। আয়রন টায়রন সব অ্যাবজর্পশন হয়ে যায়, মিনারেলস গুলো। কিন্তু টার্মিনাল এলিমে গিয়ে শুধুমাত্র ভিটামিন বি12টা টার্মিনাল এলিমে অ্যাবজর্পশন হবে। বাইল সল্টস, দুটো জিনিস অ্যাবজর্পশন হয় টার্মিনাল এলিমে, একটা বাইল সল্টস, অ্যানাদার ইজ ভিটামিন বি12। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে এই হচ্ছে গিয়ে তাহলে আমার কোন কোন জায়গায় ডিজিজ? একটা হলো যে ডায়েটারি ডেফিসিয়েন্সি যদি থাকে, আমার স্টোমাকে যদি ডিজিজ থাকে, স্টোমাকে যদি আমার কি হয়, যদি গ্যাস্ট্রিকটমি করি, আমার যদি পার্নিশিয়াস অ্যানিমিয়া হয়, তাহলে আমার তারপরে আমার স্মল বায়ালে যে টার্মিনাল আইলেমে রিসেকশন করি, অথবা আমার যদি কোনো টিবি টুবি হয় তাহলে হতে পারে। আরেকটা হতে পারে যে অনেক সময় টার্মিনাল আমার ভিটামিন বি12 ইন্টেন্সিভ ফ্যাক্টরের সাথে বাইন্ড করে। অনেক সময় হয় কি ওই টার্মিনাল জেজুনাম বা স্মল ইন্টেস্টাইনে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, সেই ব্যাকটেরিয়া গুলো যদি এই ভিটামিন বি12 কে ইউজড আপ করে ফেলে, মানে খেয়ে ফেলে, তাহলে আমার ভিটামিন বি12, তাহলে সেটাকে টার্মিনাল আয়রন পর্যন্ত যেতে দেয় না, টার্মিনাল আয়রন পর্যন্ত ইন্টেন্সিভ ফ্যাক্টরটা যেতে দেয় না। ওরা নিজেরাই ওই আগেই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়ে আগেই জেজুনাম বা আইলিয়ামের উপরের দিকে ওরা ওইটাকে ইউজড আপ করে ফেলে। হ্যাঁ, ওইটাকে বলা স্মল বাওয়েল লুপ সিনড্রোম অথবা স্ট্যাগন্যান্ট লুপ সিনড্রোম বলে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাদের খুব বেশি লাগবে না, তোমরা শুধু অল্প কয়েকটা কথা মনে রাখো। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট, তোমাদের পার্নিশিয়াস অ্যানিমিয়াটা বেশি ইম্পর্টেন্ট। পার্নিশিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে? পার্নিশিয়াস অ্যানিমিয়াটা কি দাঁড়ালো তাহলে? আমার কিসের এগেইনস্টে হলো? ঠিক তাহলে আমরা কিন্তু অন্যান্য গুলো কিন্তু ডিজিজ গুলো আমি ধরতে পারবো। যেমন একটা রোগী খায় না, আমি হিস্ট্রি নিয়ে বুঝতে পারবো না তার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি আছে? বুঝতে পারবো না যে একটা রোগী ভিটামিন বি12, মনে করো আমি একটা রোগী পেলাম এনিমিয়া আছে, আমি পেরিফেরাল ব্লাড করে ম্যাক্রোসাইট পেলাম, তারপরে আমি ভিটামিন বি12 করে দেখলাম যে তার ভিটামিন বি12 কম আছে, তাহলে এটা কি হলো? এই ম্যাক্রোসাইটে কার অভাবে হয়েছে? ভিটামিন বি12 এর অভাবে হয়েছে, ঠিক না? এখন বি12 এর অভাব কেন হলো? তাহলে আমাকে জানালো, আমাকে স্যাররা পড়ালো যে ডায়েটের ডেফিসিয়েন্সি। আমি রোগী হিস্ট্রি নিলাম যে আপনি কি কি অবস্থা, আপনি কি খান ঠিক মতো, কি খান? যদি বলে যে না সারা বছর ভেজিটেবল যারা খায় শুধু অন্য কিছু না খায় তাহলে হতে পারে, তাহলে হিস্ট্রি নিয়ে দেখো স্ট্রিক ভ্যাগান্স কিনা। যদি স্ট্রিক ভ্যাগান্স না হয় তাকে জিজ্ঞাসা করো অপারেশন হয়েছিল কিনা, কোনো গ্যাস্ট্রিক সার্জারি হয়েছিল কিনা, কোনো আইলিয়াল মানে টার্মিনাল আইলেমে কোনো অপারেশন হয়েছিল। যদি ওগুলো না হয় তাহলে মোস্ট লাইকলি কজ ইজ পার্নিশিয়াস অ্যানিমিয়া। ঠিক আছে? আচ্ছা, এই এই হচ্ছে এই তাহলে একটা পেশেন্টের এইগুলো হলো কজ বললাম। এখন আমি যদি ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির ক্লিনিক্যাল ফিচার্স ধরি, তাহলে কি ধরনের ফিচার্স? ভিটামিন বি12 এর সবচেয়ে বড় কাজ কি জানো? দুটো কাজ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। একটা হলো ডিএনএ ম্যাচুরেশনে হেল্প করে, ঠিক আছে? ডিএনএ সিনথেসিসে এটা হেল্প করে, ঠিক আছে? এই জন্য তোমার এনিমিয়াটা হয়, ডিএনএ একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে এটা পেরিফেরাল নার্ভে মাইলিনেশনও হেল্প করে। মাইলিনেশন আছে না, মাইলিন শীট তৈরিতেও এটা হেল্প করে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, এগুলো কোফ্যাক্টর হিসেবে ভিটামিন ডি কাজ করে। মাইলিন শীটে মিথাইল ম্যালিন কই থেকে সাকসিনিল কই তৈরি করতে এটা হেল্প লাগে, এটা ভিটামিন কোফ্যাক্টর লাগে। আর ফলেট থেকে টেট্রাহাইড্রোফলেট হওয়ার জন্য সেখানেও কিন্তু ভিটামিন বি12 কোফ্যাক্টর হিসেবে কাজ করে। এগুলো তোমাদের কিচ্ছু লাগবে না, কেউ ধরবেও না, জাস্ট আমি বলে রাখলাম। তাহলে একটা হলো যে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হলে দুটো জিনিস হয়। একটা জিনিস হচ্ছে যে
যেগুলো র্যাপিডলি পরিফারেটিং সেল সেগুলোকে ইম্পেয়ার্ড হয় র্যাপিডলি, কারণ ডিএনএ সিনথেসিস ইনহিবিট হলে কি হবে, র্যাপিডলি পরিফারেটিং যে সেলগুলো সেগুলো ইম্পেয়ার্ড হবে। যেমন কোনগুলো, যেমন আরবিসি গুলো, সেগুলো খুবই র্যাপিডলি পরিফারেটিং সেল, Glossitis. প্রতিদিনই আমাদের এগুলো তৈরি হয়। ডিএনএ যদি সিনথেসিস ইম্পেয়ার্ড হয় তাহলে আমাদের প্রতিদিন যে সেলগুলো নতুন নতুন করে তৈরি হচ্ছে তাহলে তাদের ডিএনএ তৈরি হতে হচ্ছে, ঠিক না? নাহলে তো সেল তৈরি হবে না, নাকি? তাহলে আমাদের যেগুলো র্যাপিডলি জি, স্যার। পলিফারেটিং সেল সেগুলোকে ইম্পেয়ার্ড হয়। তাহলে কোন কোন সেলগুলো র্যাপিডলি পলিফারেটিং? একটা হলো আরবিসি মানে বোন ম্যারো সেলগুলো, আরেকটা হলো যে লাইনিং এপিথেলিয়াল গুলো, বিশেষ করে যেগুলো যেখানে বেশি ট্রমা হয় স্কিনের মধ্যে সেগুলো র্যাপিডলি পলিফারেটিং সেল, যেমন লাইনিং এপিথেলিয়াম, যেমন আমাদের মিউকোজা গুলো, এই যে ওরাল ক্যাভিটির মিউকোজা, সারাক্ষণ কথা বলি খাই, সবসময় তো এখানে ট্রমা হয়, ড্যামেজ হয়। তারপর স্মল ইন্টেস্টাইনের সেলগুলো, এগুলো হলো যে র্যাপিডলি পলিফারেটিং সেলস, এখানে প্রতিদিনই এগুলো সেলগুলো টার্ন ওভার হচ্ছে, তাহলে এই সেলগুলো হ্যাম্পার হয়, ঠিক আছে? তাহলে সিমটমস গুলো ওই রিলেটেড হবে, ঠিক আছে? মনে থাকবে, হ্যাঁ? তাহলে আরেকটা হচ্ছে যে যেহেতু এটা মায়োলিন শীট তৈরিতে হেল্প করে, তাহলে আমার নিউরোনাল কোনো ম্যানিফেস্টেশনস হবে। তাহলে ভিটামিন বি12 ডেফিসিয়েন্সিতে আমার এই জিনিসগুলো চিন্তা করে আমাকে সিমটমস গুলো তৈরি করতে হবে। তাহলে র্যাপিডলি পলিফারেটিং যেহেতু ডিএনএ সিনথেসিসে হেল্প করে, তাহলে আমার র্যাপিডলি পলিফারেটিং সেলস গুলো হ্যাম্পার্ড হবে। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট র্যাপিডলি পলিফারেটিং সেল হলো আরবিস, বোন ম্যারো সেলস, তাহলে আমার এনিমিয়া তৈরি হবে, ঠিক আছে? এক। দুই নম্বর হচ্ছে যে আমার যেহেতু মিউকোজা গুলো ইনভলভ হচ্ছে, তাহলে আমার কি হবে, গ্লসাইটিস হবে এবং অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস গ্লসাইটিস হবে, র বিফ টাং হবে, এবং স্মল ইন্টেস্টাইনাল সেলগুলোর জন্য আমাকে অ্যানোরেক্সিয়া হবে, ডায়রিয়া হতে পারে, এবং নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হবে, পেরিফেরাল নিউরোপ্যাথি, টিংলিং, নামনেস, এগুলো হতে পারে, ঠিক আছে? তাহলে এনিমিয়া থাকবে আর এটা থাকবে, ঠিক আছে? তোমাদেরকে আমি একটা টিপস দিয়ে দিই। Any patient came to you with the complaints with anemia with neurological manifestations. যদি কোনো পেশেন্টের এনিমিয়ার সাথে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস থাকে, লাইক পেরিফেরাল নিউরোপ্যাথি, টিংলিং, নামনেস, জার্কস আর অ্যাবসেন্ট, ভাইব্রেশন পজিশন সেন্স ইম্পেয়ার্ড, এরকম যদি তার থাকে, তাহলে আনলেস প্রুভ আদারওয়াইজ দিস পেশেন্ট হ্যাভ সাফারিং ফ্রম ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। তাহলে যদি কোনো পেশেন্টের এনিমিয়া থাকে, সাথে পাশাপাশি যদি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশনস থাকে, লাইক পেরিফেরাল নিউরোপ্যাথি, লাইক গ্লোব অ্যান্ড স্টকিং প্যাটার্ন অফ পেরিফেরাল সেন্সেশন লস থাকে, লাইক পেইন, টাচ, টেম্পারেচার, এগুলো লস থাকে, পজিশন ভাইব্রেশন সেন্স যদি লস থাকে, এবং জার্ক যদি অ্যাবসেন্ট থাকে, তোমাদের কাছে এটা প্রথমেই মনে করতে হবে most probably this patient have suffering from vitamin B12 deficiency. ঠিক আছে? তাহলে এই পেশেন্টটা আমাদের কাছে কি নিয়ে প্রেজেন্ট করবে? এনিমিয়া নিয়ে। তো এনিমিয়ার ক্লিনিক্যাল ফিচার যেগুলো আমি আগেই পড়িয়েছি, উইকনেস, লেটিটিউড, ফ্যাটিগ, এই সমস্ত নিয়ে প্রেজেন্ট করবে পেশেন্টটা, নাকি? এগুলো নিয়ে প্রেজেন্ট করবে। তারপরে আমি এক্সামিনেশন করবে, এনিমিয়া পাবো, আমি কি পাবো? আমি গ্লসাইটিস পাবো, র বিফ টাং পাবো, তারপর আমি যদি নিউরোলজিক্যাল এক্সামিনেশন করি আমি পেরিফেরাল নিউরোপ্যাথির মতো ফিচার্স পাবো, ভাইব্রেশন সেন্সরি যে মডালিটিস আছে না, আমরা পেইন, টাচ, টেম্পারেচার, ভাইব্রেশন, পজিশন দেখি, তারপরে এটা হলো সেন্সরি মডালিটিস গুলো দেখি, আর মোটরের মধ্যে জার্জ দেখি, তাহলে পেরিফেরাল জার্জ যদি অ্যাবসেন্ট থাকে এবং তার এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আমরা বলি যে পেশেন্টের হয়তো বা ভিটামিন। এছাড়া সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু সমস্যা হয়, পেশেন্টের ডিমেনশিয়া থাকতে পারে, হেলুসিনেশন থাকতে পারে, পেশেন্টের অপটিক অ্যাট্রফি থাকে, এই সমস্ত জিনিসও পেশেন্টের থাকতে পারে, ঠিক আছে? এগুলো হলো তার ক্লিনিক্যাল ফিচার্স। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কি ইনভেস্টিগেশনস করব? একটা পেশেন্টের যদি এরকম ক্লিনিক হয়, তাহলে আমরা পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট করবো, পেরিফেরাল ব্লাড কাউন্ট করবো। কমপ্লিট ব্লাড কাউন্টে হিমোগ্লোবিন পার্সেন্টেজ লো, এবং পাশাপাশি এটাতে একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে যে এখানে প্যানসাইটোপেনিয়াও থাকতে পারে, যে সব অনেক এখানে এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য কজ অফ প্যানসাইটোপেনিয়া। প্যানসাইটোপেনিয়া মানে এখানে শুধু হিমোগ্লোবিন পার্সেন্ট আরবিসি সিরিজ হ্যাম্পার হয় না, এখানে ডব্লিউবিসি সিরিজও কমে যায়, প্লেটলেট কাউন্টও কমে যায়, ঠিক আছে? তাহলে এখানে এনিমিয়াও থাকতে পারে, আবার মাঝে মাঝে প্যানসাইটোপেনিয়াও থাকতে পারে।
pancytopenia, one of the cause is megaloblastic anemia. মনে থাকবে সবাই। এই তারপরে হচ্ছে যদি আমি এর পেরিফেরাল ব্লাড ফিল্ম করি তাহলে আমি ম্যাক্রোসাইট পাবো। ইউজুয়ালি আমাদের যে সিবিসি করি আমরা সেল কাউন্টারে, সেখানে এমসিবি বলে একটা টার্ম আছে, এমসিভির মেইন কর্পাসকুলার ভলিউম আমাদের নর্মাল পার্সনদের 76 থেকে 97 ফেমটোলিটার থাকে। সাধারণত 100-র উপরে যদি চলে যায় তাহলে আমরা এটা ম্যাক্রোসাইট বলি। যদি আমি এমসিবিতে দেখি পেরিফেরাল ব্লাড ফিল্ম না করে যদি সিবিসির মধ্যে কখনো এমসিবি দেখি 100-র উপরে চলে গিয়েছে, তাহলে মোস্ট লাইকলি পেশেন্ট হ্যাভ সাফারিং ফ্রম ম্যাক্রোসাইটস। আর যদি পেরিফেরাল ব্লাড ফিল্ম করি তাহলে সে ম্যাক্রোসাইট বললো যে ম্যাক্রোসাইটাস। ম্যাক্রোসাইট যদি পাই তাহলে আমাকে কি করতে হবে? ভিটামিন বি12 লেভেল করলাম। ভিটামিন বি12 করে যদি আমি কম পাই, ভিটামিন বি12 লেভেলে নর্মাল ভ্যালু 170 থেকে কত, একই জায়গায় এক এক ইয়ে থাকে, তোমরা এটা পরে দেখে নিও। একই জায়গায় এক এক রকমের রিডিং থাকে, 210 থেকে অনেক পিকোগ্রাম বা ন্যানোগ্রাম হিসাবে থাকে এক এক জায়গায়। এই জন্য এটা মুখস্থ করি নাই, এটা বিভিন্ন ল্যাব টু ল্যাব ভেরি করে। তো এটা যদি থাকে তাহলে ওই যে নর্মাল রেঞ্জ থাকবে তার চেয়ে কম থাকবে তার, ঠিক আছে? তার চেয়ে তার কম থাকবে। আচ্ছা, তাহলে হয়ে গেল। তারপর যদি আমরা বোন ম্যারো করতে যাই, বোন ম্যারো করলে আমরা কি পাবো? মেগালোব্লাস্ট। সাধারণত বোন ম্যারো লাগে না, আমাদের একটু পর্যন্ত করলে আমরা বুঝতে পারি পেশেন্টের মেগালোব্লাস্ট আছে। এখন মেগালোব্লাস্ট পাবো, বোন ম্যারোতে মেগালোব্লাস্ট। এখন এর কারণ খুঁজতে যদি যাই, এখন এটা কেন হলো ভিটামিন বি প্রবলেম, তাহলে আমি তাকে হিস্ট্রি দেখে বুঝবো। হিস্ট্রি যদি না তার স্ট্রিক ভ্যাগান্স, তাহলে একটা কারণ হয়ে গেল। যদি গ্যাস্ট্রিক সার্জারি হিস্ট্রি না থাকে, যদি আইলিয়াল হিস্ট্রি না থাকে, যদি প্যানক্রিয়াসের কোনো সমস্যা না থাকে, প্যানক্রিয়াস তো শুধু তো ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে। প্যানক্রিয়াসের সমস্যা থাকলে তো প্যানক্রিয়াস তো সব এনজাইমই তৈরি হয় নাকি? তাহলে অন্যান্য গুলো সবই ম্যালাবজর্শন হবে। তো প্যানক্রিয়াসে আবার পেটে ব্যথা হবে, সেগুলো তো থাকবে। সেগুলো যদি না থাকে তাহলে প্যানক্রিয়াস কজ না। তাহলে আমাদের বাকি থাকলো কি? তাহলে পার্নিশিয়াস এনিমিয়া। তাহলে কোনো কারণ যদি ভিটামিন একটা বইতে একটা কথা লেখা আছে, যদি কোনো রোগীর ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি পাই আমরা, ম্যাক্রোসাইটিক এনিমিয়া, এবং এই ম্যাক্রোসাইটিক এনিমিয়া ডিউ টু ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, তাহলে হোয়াট ইজ দ্য কজ? আমাদের হিস্ট্রি নেওয়ার পরে যদি আমরা দেখি যে না কোনো ডেফিনিট কোনো হিস্ট্রি আমরা পাচ্ছি না, যদি কোনো ডেফিনিট কোনো কজ যদি না পাই, তাহলে ধরে নিতে হবে ইট ইজ ডিউ টু পার্নিশিয়াস এনিমিয়া। ঠিক আছে? পার্নিশিয়াস এনিমিয়া হয়েছে কেন, কিভাবে, আর কোন পরীক্ষা দিয়ে বুঝতে পারবো আমরা যে পার্নিশিয়াস এনিমিয়ার কারণে তার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হয়েছে? কেউ বলতে পারবে? শিলিং টেস্ট স্যার। শিলিং টেস্ট। আচ্ছা, এখন এটা আর করা হয় না, ইউজুয়ালি এখন এটা করা হয় না, আর কিছু দিয়ে স্যার মিথাইল ম্যালোনিক অ্যাসিড আর একটা হচ্ছে হোমোসিস্টেইন লেভেল দেখা হয়। গ্যাস্ট্রিক জুস অ্যানালাইসিস করা যেতে পারে। অনেক কঠিন। আচ্ছা, আমরা যদি অ্যান্টিবডি দেখা হয়। ইয়েস, আমরা তো বলছি যে প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে আমরা যদি প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি দেখি তাহলে পাওয়া যাবে না? ব্লাডে আমরা অ্যান্টিবডি দেখতে পারি না? যদি প্যারাইটাল সেলের অ্যান্টিবডি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হয়েছে নাকি? জি স্যার। আচ্ছা, অথবা অ্যান্টি ইনটেনসিভ ফ্যাক্টর অ্যান্টিবডি যদি দেখি তাও বুঝতে পারবো। ঠিক আছে, কিন্তু বেশি স্পেসিফিক কোনটা? অ্যান্টি ইনটেনসিভ ফ্যাক্টর অ্যান্টিবডি। তাহলে আমি দুটো অ্যান্টিবডি দেখতে পারি, একটা হলো প্যারাইটাল সেলের এগেইনস্ট অ্যান্টিবডি, আর একটা কার এগেইনস্ট অ্যান্টিবডি দেখতে পারি? ইনটেনসিভ ফ্যাক্টর, অ্যান্টি ইনটেনসিভ ফ্যাক্টরের এগেইনস্ট অ্যান্টিবডি দেখতে পারি। কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমি দুটো এগেইনস্ট দেখতে পারি, কিন্তু বেশি স্পেসিফিক কোনটা? অ্যান্টি ইনটেনসিভ ফ্যাক্টর। এটা বেশি স্পেসিফিক। হ্যাঁ, নরমালি 10% পেশেন্টের তার পার্নিশিয়াস এনিমিয়া নাই, কিন্তু এই অ্যান্টিবডি, অ্যান্টিপ্যারাটাসের অ্যান্টিবডি পজিটিভ থাকতে পারে। কারণ আমার এখন নাই, আমার কোনো কিছুই না, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যদি অ্যান্টিবডি টেস্ট করি দেখা যাবে আমার অ্যান্টিপ্যারাটাসের অ্যান্টিবডি পজিটিভ আছে, কিন্তু অ্যান্টি ইনটেনসিভ ফ্যাক্টর অ্যান্টিবডি সাধারণত পজিটিভ হয় না সাধারণত মানুষের। তাহলে ওইটা বেশি স্পেসিফিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই হচ্ছে। আরেকটা হলো অনেক সময় আমরা এন্ডোস্কোপি করি, প্যারাটাল সেলগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো এই যে ইয়েটা তোমার পুরো স্টোমাকটা তোমার অ্যাট্রফি হয়ে যায়।
অ্যাট্রফি হলে ওখান থেকে যদি বায়োপসি করে, বায়োপসি করলে হিস্টোপ্যাথোলজি করলে এক ধরনের প্যাথোলজি রিপোর্ট দেয়, ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। কি বলে? ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। হ্যাঁ, এই প্যারাটাসেল গুলো নষ্ট হয়ে গেলে ওই ইয়েগুলো ওই মিউকোসটা স্মুথ হয়ে যায়। যদি আমি ওখান থেকে বায়োপসি নেই, বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করি, তাহলে ওই হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা দেবে হলো ক্রনিক অ্যাট্রোফি। অ্যাট্রোফি হয়ে যায় তো ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, যেটা একটা ইনফ্লামেশন, এই জন্য আইটিস বলে। আর স্টোমাক দেখে গ্যাস্ট্রাইটিস। তাহলে কি বলে? এবং এটা একটা ক্রনিক প্রসেস, এই জন্য ক্রনিক বলে। এই জন্য এটা টার্মটা হচ্ছে ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। ঠিক আছে? যদি এরকম একটা পেশেন্ট ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির সাথে যদি আমি ক্রনিক এন্ডোস্কোপি করে হিস্টোপ্যাথোলজি করি, যদি ক্রনিক অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস বলে, তাহলে আমি বলতে পারি তার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সির কারণেই, এবং এটা পার্নিশিয়াস এনিমিয়ার কারণেই হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এগুলো সব আমি বলেছি যে ইনভেস্টিগেট। ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে ভিটামিন বি12 সাপ্লিমেন্ট দিব, এই তো? আচ্ছা, ভিটামিন বি12 সাপ্লিমেন্ট দিব কিভাবে? 1000 মাইক্রোগ্রাম। এটা দুইটা ফর্মে পাওয়া যায়, একটা সায়ানোকোবালামিন নামে পাওয়া যায়, আর একটা হাইড্রোক্সিকোবালামিন নামে পাওয়া যায়, দুটো ফর্মে। ঠিক আছে? হ্যাঁ, সব প্রেফারেবল ফর্মটা হচ্ছে হাইড্রোক্সিকোবালামিন, কিন্তু এটা এখন কম পাওয়া যায়, সাইনোমিন এইচ নামে পাওয়া যায়, আর হলো সাইনোমিন নামে পাওয়া যায়। তো যদি সাইনোমিন এইচটা পাওয়া যায়, তাহলে বা যেটাই সাইনোমিন যেটাই পাও না কেন 1000 মাইক্রোগ্রাম পাওয়া যায়, তাহলে এটা আমরা আইএম দিব। ঠিক আছে? আইএম দিব, আর দিব হলো এই 5টা ডোজ দিব। কয়টা ডোজ দিব? 1000 মাইক্রোগ্রামের 5টা ডোজ। এটা মনে করো একদিন পর পর দিলাম বা 2 দিন পর পর দিলাম, এরকম 5টা ডোজ দিব আমরা। ঠিক আছে? একদিন অথবা 2 দিন পর পর 5টা ডোজ দিব। মনে থাকবে? প্রথমে কয়টা ডোজ দিব? 5টা ডোজ। তারপরে 3 মান্থলি ইন্টারভেলে লাইফ লং। মনে থাকবে কি বলেছি? লাইফ লং। ঠিক আছে? দিস ইজ ট্রিটমেন্ট। স্যার, যাদের সমস্যা হচ্ছে ডায়েটারি চেঞ্জের জন্য, তাদেরও কি সেম মেথড ফলো করা লাগবে, নাকি তাদের জন্য শুধুমাত্র না, তাদের জন্য আমরা যেটা করব, এটা হলো পার্নিশিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে বা কোনো আন্ডারলাইন কোনো প্যাথোলজি যদি খুঁজে না পাই। আর যাদের ডায়েটারি ডেফিসিয়েন্সি আছে, তারা যদি ডায়েটারি যদি আবার চেঞ্জ করে ফেলে, তাহলে তো পুরো দিন দেওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এখন আসো ফলেট। ফলেটটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ফলেট ডেফিসিয়েন্সি, হ্যাঁ, ফলেট ডেফিসিয়েন্সি। ফলেট হচ্ছে, ফলেট ডেফিসিয়েন্সি কিন্তু বেশি কমন দেন ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি, কারণ এটা স্টোরেজ ফর্ম থাকে না, খুব অ্যাকুট ডেফিসিয়েন্সি হয়ে যায়। ঠিক আছে? এই, ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এটা বেশি থাকে কিসে ফলেট গুলো? Green vegetable. ভেজিটেবল, স্পাইনা, ব্রোকলি, এগুলোতে বেশি থাকে, ফ্রুটস টুটস এগুলোতে বেশি থাকে। ঠিক আছে? লিভার, কিডনি এগুলো তো থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, ফলেট ডেফিসিয়েন্সি কিসে হয় বেশি? হ্যাঁ, পুয়ার Sir, ইনটেক, ইনক্রিজ ডিমান্ড। pregnancy-তে। হ্যাঁ, ইনক্রিজ ডিমান্ড প্রেগনেন্সিতে খুব কমনলি হয়, বা গোয়িং এজ, ইনক্রিজ ডিমান্ড এগুলোতে বেশি হয়, বা কোনো কারণে আমার হেমোলাইসিস হচ্ছে। কারণ এটা তো ফলেট গুলো কি, একটা কি ফলেট গুলো কি আমার একটা হলো, এগুলো হলো কাঁচামাল। ফলেট, ভিটামিন বি12, এগুলো ভিটামিন বি12 তো আমার স্টোরেজ থাকে, অতএব আমার হেমোলাইসিস যদিও হয়ও, আমার অ্যাকুট ডেফিসিয়েন্সি হয় না। কিন্তু ফলেট কিন্তু এই অ্যাবজর্পশন হয়, এই ইউজড আপ হয়ে যাচ্ছে, অতএব অ্যাকুট ডেফিসিয়েন্সি হতে পারে। এই জন্য অ্যাকুট হেমোলাইসিস যখন বডির ডিমান্ড হবে, কোনো হেমোলাইসিস হলে তাকে লাইফ লং ফলেট দিয়ে যেতে হবে। ঠিক আছে, মনে থাকবে? তাহলে এই, তাহলে আমার কি কি কারণে হতে পারে? আমি যদি কম খাই, আমার যদি ডিমান্ড বেড়ে যায়, হ্যাঁ, বা আমার যদি ম্যাল অ্যাবজর্পশন হয়। ম্যাল অ্যাবজর্পশন বলতে আমার সিলিয়াক ডিজিজ, যেখানে আমাদের জেজু নামে যদি আমার অ্যাবজর্পশন হয়। ফলেরটা কোথায় অ্যাবজর্পশন হয় বলছি আমি? ম্যাক্সিমাম জিনিসই জেজু নামের মধ্যে অ্যাবজর্পশন হয়ে যায়।
তাহলে জেজুনাম স্মল ইন্টেস্টাইনাল ম্যারেজকে জেজুনামের মধ্যে যদি কোনো ডিজিজ থাকে, তো জেজুনামে কি থাকতে পারে? সিলিয়াক ডিজিজ, ট্রপিক্যাল স্পুর, এই জিনিসগুলো থাকে। তাইলে আবার ওই যে স্ট্যাগন্যান্ট লুপ সিনড্রোম যেটা বলছিলাম আমি, সেগুলো যদি থাকে তাহলে আমার ফলেট ডেফিসিয়েন্সি হয়। ঠিক আছে? হুম, তাহলে কি কি দাঁড়ালো? আমার যে ডায়েটারি ডেফিসিয়েন্সি থাকে, এক। দুই নম্বর, যে আমার ইনক্রিজ ডিমান্ড হয়, প্রেগন্যান্সি বা হেমোলাইসিস আমার বেশি বেশি লাগতেছে, তাহলে আমার ডেফিসিয়েন্সি হতে পারে। অথবা ম্যাল অবজর্পশন যদি থাকে, তাও আমার ফলেট ডেফিসিয়েন্সি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এই। আর ফলেট ডেফিসিয়েন্সি হলে ফলেটেরও কি হবে? এখানেও ম্যাক্রোসাইটিক এনিমিয়া পাবা এবং এখানেও মেগালোব্লাস্টিক এনিমিয়া পাবা, মেগালোব্লাস্ট পাবা। আমি যদি ফলেট এসে করি, ফলেট এসেটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। মানে সিরামে যদি ফলেট দেখি, সেটা আমাদেরকে খুব মিসনোমার দিবে। কিন্তু আমাকে রেড সেল ফলেট দেখতে পারলে, তাহলে আমাকে মানে অ্যাকচুয়াল পিকচার দিবে আমার ফলেট ডেফিসিয়েন্সি আছে কি নাই। এই জন্য রেড সেল ফলেটটা সিরাম ফলেট থেকে বেশি অ্যাকুরেট শো করে। রেড সেল ফলেট যদি আমি ইনভেস্টিগেশন করি, রেড সেল ফলেটটা বেশি ইম্পর্টেন্ট। আর চিকিৎসা কি দিবা? এখানেও ম্যাক্রোসাইটিক এনিমিয়া পাবা, এখানেও মেগালোব্লাস্টিক এনিমিয়া পাবা যদি বোন ম্যারো করি। আচ্ছা, আর ভিটামিন বি12 নরমাল থাকে। আর চিকিৎসা কি দিবা? চিকিৎসা দেবো ফলেট সাপ্লিমেন্ট দিব। ফলেট কিভাবে দেয়? এটা 5 মিলিগ্রাম করে ডেইলি ফর 3 উইকস, তারপরে 5 মিলিগ্রাম করে উইকলি আমি দিতে থাকবো। যদি তার কোনো আন্ডারলাইন কজ না থাকে বা কোনো খুঁজে না পাই, তাহলে ডেইলি দিতে থাকবো। আর যদি আন্ডারলাইন কজ থাকে বা ডিমান্ড চলে যায়, তাহলে বন্ধ করে দিবো। ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা, এই হলো ফলেট নিয়ে। আচ্ছা, আরেকটা জিনিস আমি শুধু পড়াবো, এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আমি পড়েছি কি, তিনটা জিনিস পড়েছিলাম না? একটা হলো যে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পড়াইছি, ভিটামিন বি12, ফলেট পড়েছি। আরেকটা ওই আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া পড়াতে গিয়ে তোমাদের কতগুলো জিনিস বলেছিলাম। আর মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া পাওয়া যায় নাকি? মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক এনিমিয়া কি কি কজ? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপরে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, সিডারোপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়া অফ সিডারোপ্লাস্টিয়া, ক্রনিক ডিজিজ। anemia of chronic disease, one of the important cause of anemia. যে কোনো আমরা একটা বলি, যে কোনো ক্রনিক ডিজিজের সাথে অনেক সময় অ্যানিমিয়া থাকে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। তাহলে আমি কিভাবে বুঝবো যে এই রোগীটার অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ নাকি তার কোনো ডেফিসিয়েন্সি ডিজিজ? ঠিক আছে, এটা আমাদের তো বুঝতে হবে না? অ্যানিমিয়া থাকলে তো এটা কি এই ডিজিজের ক্রনিক ডিজিজের কারণে হয়েছে না অন্য কোনো কারণে, সেটা আমি বুঝতে হবে। তাহলে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের কিছু ক্রাইটেরিয়া যদি থাকে, তাহলে আমি মনে করতে পারবো এই অ্যানিমিয়াটা এই ক্রনিক ডিজিজের কারণে হয়েছে, অন্য কোনো কারণ নাই। ঠিক আছে? তাহলে কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে? একটা অ্যানিমিয়াটা মাইল্ড থাকে, মনে করো 8 থেকে 10 মিলিগ্রাম পার ডিএল, তাহলে অ্যানিমিয়াটা কি থাকবে? খুব সিভিয়ার অ্যানিমিয়া হয় না, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ। ঠিক আছে? তাহলে কি থাকবে? অ্যানিমিয়াটা মাইল্ড থাকবে, 8 থেকে 10 গ্রাম পার ডিএল, একটা মাইল্ড থাকে। আচ্ছা, যদি আমি পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, তাহলে আমি মেইনলি পাবো নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া। মনে করো 85% কেসে কি ধরনের এনিমিয়া পাবো? নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া পাবো পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে। 15% কেসে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া পাবো। ওই যে আমরা বললাম না মাইক্রোসাইটিক হাইপোক্রমিক কজ কি, তোমরা বললা যে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে কিন্তু কি থাকে? নর্মোসাইটিক নর্মোক্রমিক। কিন্তু বেশিরভাগ সময় নর্মোসাইটিক নর্মোক্রমিক থাকে। অল্প কিছু ক্ষেত্রে 15% কেসে মনলি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া থাকে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, গেল। তাহলে আমি বললাম যে এনিমিয়াটা মাইল্ড থাকে, এনিমিয়ার টাইপটা হবে নর্মোসাইটিক নর্মোক্রমিক এনিমিয়া, এবং কি থাকবে? আর 15% কেসে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া থাকবে। ঠিক আছে? তারপরে এই এনিমিয়াটা কোনো ক্রনিক ডিজিজের সাথে অ্যাসোসিয়েশন থাকবে, চট করে একটা ভালো মানুষের হবে না। তাহলে ক্রনিক ডিজিজ গুলো কি কি হতে পারে? এটা ক্রনিক ইনফেকশন, জাস্ট লাইক টিবি। মনে করো অনেক দিন ধরে টিবি হয়, কালা জ্বর অনেক দিন ধরে থাকে, এরকম একটা ক্রনিক একটা ইনফেকশন হতে পারে। ঠিক আছে? একটা ক্রনিক ইনফেকশন থাকতে হবে। অথবা ক্রনিক ইনফ্ল্যামেশন, ক্রনিক ইনফেকশন আর ক্রনিক ইনফ্ল্যামেশন। ইনফ্ল্যামেশন কি কারণ হতে পারে? যেমন তার রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, তার এসিএলই থাকতে পারে, এগুলো তো ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ না? তাহলে এইটা হতে পারে, তাহলে এটা থাকতে পারে, তাহলে এই। এবং তার
মেলিগনেন্সিও থাকতে পারে, মেলিগনেন্সি। ঠিক আছে, মনে করে একটা তার লাং কার্সিনোমা আছে, ব্রেস্ট কার্সিনোমা আছে, তার ক্রনিক কার্সিনোমা, এরকম এরকম কিছু থাকতে পারে কার্সিনোমা। তাহলে এরকম একটা ক্রনিক কোন একটা ম্যানিফেস্টেশন থাকবে অথবা মেলিগনেন্সি থাকতে পারে, এরকম ডিজিজ থাকতে হবে তার। এবং অন্য অনেক কিছু থাকতে হবে না, যেমন তার হেমোলাইসিস বা হেমোরেজ এরকম কোনো হিস্ট্রি থাকতে পারবে না, বা ন্যারো ইনফিল্ট্রেশন বা বোনসের মধ্যে সেল গিয়ে ইনফিল্ট্রেট করছে সেটাও থাকতে পারবে না। তাহলে 4টা ক্রাইটেরিয়া বলছি। কি কি বলেছি এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের? একটা ক্রাইটেরিয়া এনিমিয়াটা মাইল্ড স্যার থাকে নাকি? মাইল্ড থাকতে হবে, আর রেঞ্জ হবে 8 থেকে 10 মাইক্রোগ্রাম পার লিটার। মাইক্রোগ্রাম না, গ্রাম পার ডিএল, গ্রাম পার। আচ্ছা সরি স্যার, গ্রাম পার ডিএল। স্যার নরমালি 85% কেসে নর্মোসাইটিক নর্মোক্রমিক হবে, 15% কেসে মাইক্রোসাইটিক হাইপোক্রমিক হতে পারে। আর স্যার হলো ক্রনিক একটা ডিজিজের সাথে স্যার রিলেটেড থাকবে, ক্রনিক ইনফেকশন যেমন টিবি, কালাজ্বর, ক্রনিক ইনফ্লামেশন যেমন এসএলই এবং নিউপ্লাসিয়া বা মেলিগনেন্সি স্যার রিলেটেড থাকবে। আর হলো যে স্যার ব্লিডিং, হিমোলাইসিস বা ম্যারো ইনফিল্ট্রেশন এগুলো অ্যাবসেন্স থাকবে। তাহলে আমি এটাকে বলবো যে দিস পেশেন্ট হ্যাভ সাফারিং ফ্রম, ঠিক আছে। এই এখন এইটার কি কারণে হচ্ছে এটার সাথে কিন্তু এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের সাথে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার যদি মাইক্রোসাইটিক হাইপোক্রমিক এনিমিয়া থাকে তাহলে খুবই ঝামেলা হয়। কি ঝামেলা হয়? ওখানেও আয়রন কম থাকে, এখানেও আয়রন কম থাকে, ঠিক আছে, দুটাতে আয়রন কম থাকে, কিন্তু ফেরিটিন বেশি থাকে। ফেরিটিন কোথায়? আয়রন ডেফিসিয়েন্সি নিতে ফেরিটিন কি থাকবে? কম স্যার থাকবে লো স্যার। থাকবে। লো থাকবে, কিন্তু এনিমিয়া অফ ক্রনিক ডিজিজে ফেরিটিন নরমাল অথবা হাই থাকতে পারে, ঠিক আছে। টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি কি হয় আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়াতে? বেড়ে যায়। স্যার বেড়ে যায়, আর এখানে কমে যাবে, লো হবে। আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়ার একটা কেন হয় সেটা একটা সুন্দর একটা ছবি ডেভিডসনে আছে, তোমরা দয়া করে ডেভিডসনের ছবিটা একটু দেখবা, ঠিক আছে। আর অ্যানিমিয়া অফ ক্রনিক আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বলছি, অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজের প্যাথোলজিটা কেন হচ্ছে এরকম, তাহলে একটু প্যাথোলজিটা একটু পড়বা, ডেভিডসন থেকে পড়ে প্যাথোজেনিসটা পড়ে, আর ডেভিডসনের ছবি আছে ওই ছবিটা সবাই একটু দেখবা। তোমাদের সবাই ডেভিডসন নাই? এইটা দেখলেই তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। সবাই একটু দেখে নিও, হ্যাঁ, সবাই একটু আজকেই দেখে নিন, আজকেই রাতে শোয়ার আগে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজের প্যাথোজেনেসিসটা পড়বা আর সাথে ছবিটা দেখে নিবা। সুন্দর একটা ছবি আছে, কালার ছবি, খুব সুন্দর করে দেওয়া আছে, দেখলেই তোমাদের মনে পড়ে যাবে, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, স্যার ফেরিটিন কেন বেশি থাকতেছে? এইটাই তো। আচ্ছা আমি তাহলে একটু তোমাদেরকে হিন্টস দিই। একটা হচ্ছে যে এই আমাদের যখন ইনফ্ল্যামেশন হয় বা ইনফেকশন হয় আমাদের কিছু সাইটোকাইনস রিলিজ হয় নাকি? Heparin release হয়। সাইটোকাইন রিলিজ হয় না সাইটোকাইনস গুলো? স্যার আচ্ছা, তোমাদের মাইক্রোবায়োলজিতে ইমিউনোলজি পড়াইছিল তখন? সাইটোকাইনস টার্মটা শুনো নাই কখনো? সবাই শোনো নাই মানে, নাম মনে রাখতে না পারলেও তো নাম তো শোনো, সাইটোকাইনস। জি স্যার শুনছি স্যার। একটা ইম্পর্টেন্ট মধ্যে ইন্টারলিউকিন 12, 13, 14 এরকম আছে। ইন্টারলিউকিন 6 নামে একটা সাইটোকাইনস আছে, সেটা লিভার থেকে একটা সাবস্টেন্স তৈরি করে, সেটার নাম হলো হেপসিডিন। এগুলো হ্যাঁ, এগুলো মুখস্থ করবা না, এগুলো পড়ার দরকার নেই, এগুলো কোনো সময় মুখস্থ করবা না, জাস্ট পড়ে বুঝে নিবা, মুখস্থ করার কোনো দরকার নাই, বারবারই বলি। হেপসিডিন, ওই হেপসিডিন আমাদের যখন আমরা ইন্টেস্টাইনাল মিউকাসে যখন আমরা আয়রনটা খাই, মনে করো আমরা আয়রন খেলাম না, আয়রন খেলে কি হয়, আয়রনটা ইন্টেস্টাইনাল সেলটা অ্যাবজর্ব করবে না, করার পরে তারপরে সে ওইখান থেকে ওই ইন্টেস্টাইনাল সেলটা অপর পাশে যে ক্যারি করে অন্য পাশে গিয়ে সে ব্লাডের মধ্যে দিয়ে দিবে নাকি, সেল থেকে বেরোয় আবার ব্লাডে চলে যাবে না। এখন যদি হেপসিডিন নামক একটা সাবস্টেন্স যদি বেশি বেশি তৈরি হয়, সে কি করে ওই ইন্টেস্টাইনাল সেলের মধ্যে ওই আয়রনটার সাথে ওই একটা হেপসিডিনটা একটা কমপ্লেক্স তৈরি করে বসে থাকে, ওইটার ব্লাডে ছাড়তে দেয় না। বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? তাহলে স্টোরেজ ফর্মটা বেশি থাকতেছে না,
আর ব্লাডে আয়রন কি থাকবে? কম থাকবে। স্যার কম কম থাকবে, কারণ থাকবে। ব্লাডে তো আসতে দিতেছেন। এটাই মেকানিজম। এই জন্য তোমার ফেরেটিনটা বেশি নরমাল অথবা বেশি থাকতেছে, কিন্তু ব্লাডে আয়রন কম থাকতেছে। এটা ছবি দিয়ে খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। কথা ক্লিয়ার? এই জন্য ইনফ্লামেশনে, ক্রনিক ইনফেকশন, ক্রনিক ইনফ্লামেশনে ওই ইন্টারলিউকিন 6 বেশি রিলিজ হওয়াতে ওই ইন্টারলিউকিন 6 লিভার থেকে হেপসিডিনটা বেশি বেশি তৈরি করে বলেই ওইটা ওই যে সমস্ত সেলের মধ্যে আয়রন অ্যাবজর্পশন হয়, সেই আয়রন সেলের মধ্যে গিয়ে ওই হেপসিডিনটা আয়রনটাকে নিয়ে চুপ করে বসে থাকে, ওইটা আর ব্লাডের মধ্যে ছাড়তে দেয় না। এখন চিন্তা করতেছে যে এইগুলো ট্রিটমেন্ট করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি তো ওই ডিজিজের চিকিৎসা করব, পাশাপাশি দেখতেছে যে ওই হেপসিডিন যাতে কম তৈরি হয় সেটার, বা ইন্টারলিউকিন 6 টা যদি না তৈরি করে, বা ইন্টারলিউকিন 6 যাতে হেপসিডিনটাকে না তৈরি করতে দেয়, সেটার উপর যদি করি, তাহলে তার আমার এই আয়রন ডেফিসিয়েন্সি হবে, তাহলে আমার অ্যানিমিয়া হবে। স্যার তাহলে ওইখানে চেষ্টা করছে। ঠিক আছে? তাহলে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট কি? অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কন্ডিশন। আর এখন মডার্ন ট্রিটমেন্টের মধ্যে ওই জায়গায় টার্গেট করে চিকিৎসা তৈরি করতেছে, কিন্তু এখনো টার্গেট কোনো থেরাপি পাচ্ছে না, এখনো তৈরি হয়নি, যাতে হেপসিডিনটা ইন্টারলিউকিন 6 তৈরি করতে না পারে, অথবা হেপসিডিন তৈরি হলেও যাতে আয়রনের সাথে বাইন্ড করতে না পারে। ওই টার্গেট থেরাপি করার চেষ্টা করতেছে, কিন্তু এখনো পারেনি। তাহলে এখনো পর্যন্ত আমাদের এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কন্ডিশন। যদি আন্ডারলাইং কন্ডিশন ট্রিট করি, যদি ইনফ্লামেশন কমে যায়, তাহলে সাইটোকাইন তৈরি হবে না, আর সাইটোকাইন যদি না তৈরি হয়, তাহলে ইন্টারলিউকিন 6 তৈরি হবে না, ইন্টারলিউকিন 6 তৈরি যদি না হয়, তাহলে হেপসিডিন তৈরি হবে না, হেপসিডিন যদি তৈরি না হয়, তাহলে আর আয়রন অ্যাবজর্পশনে হ্যাম্পার হবে না, আয়রন ঠিকই ব্লাডে চলে আসবে। ওই জিনিসটাতেই আমরা করতেছি ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কন্ডিশনস। ঠিক আছে? এই তাহলে দিস ইজ অল অ্যাবাউট আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তো গত ক্লাসে পড়েছি ভিটামিন বি12, ফলেট এন্ড অ্যানিমিয়া প্লান্ট। নেক্সট ক্লাস থেকে আমি হেমোলাইটিক অ্যানিমিয়া পড়াবো। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাথে আমি একটু কথা বলি। তোমাদের ঠিক মতো ক্লাস হচ্ছে? স্যার আমাদের হচ্ছে স্যার রুটিন মেইনটেইন হচ্ছে না স্যার কোনো। স্যার রুটিন বলতে স্যার বলো তো, একজন বলো কে বলতে চাচ্ছ, শুধু একজন বলো। আমি বলছি ফুয়াদ হাসান। দিনগুলো ঠিক থাকে যে কোন দিন যে ক্লাস